এই যে আমাদের বিশ্বজগৎ, এই জগতে যদি কোনো নিয়ম শৃঙ্খলা না থাকে, কোনো নিয়ন্ত্রণ না থাকে, তবে জগৎ একটা বিশৃঙ্খল জটলায় পরিণত হবে। অন্যদিকে নিয়ম শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ যদি চরম ও নিরঙ্কুশ হয়, তবে জগতে কারো স্বাধীনতা থাকবে না। সবাই নিয়ম শৃঙ্খলার অধীন হয়ে পড়বে, নিয়ম শৃঙ্খলার দাসে পরিণত হবে। এই অবস্থায় একটা ভারসাম্যময় জগৎ গড়ে ওঠার জন্য একই সঙ্গে নিয়ন্ত্রণ ও স্বাধীনতা অপরিহার্য। আর মজার ব্যাপার হলো, প্রকৃতিতে সেই ব্যবস্থাই রয়েছে। ব্যবস্থাটি কিভাবে কাজ করে আজকের আলোচনায় বিস্তারিতভাবে অনুধাবনের চেষ্টা করব। স্বাগত বন্ধুরা, আমি জাহিদুল আলম, আর আপনারা দেখছেন জগৎ ও জীবনের স্বরূপ সম্পর্কিত আলোচনার ভার্চুয়াল মঞ্চ আমি প্রকৃতি। ফার্স্ট অফ অল, চলুন আরও একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি জগতে একই সঙ্গে স্বাধীনতা ও নিয়ন্ত্রণ কেন জরুরি। শুরুতেই উল্লেখ করেছি যে যদি জগতে কোনো নিয়ন্ত্রণ না থাকে, তবে জগৎ একটা বিশৃঙ্খল জটলায় পরিণত হবে। জগতে কোনো ভারসাম্য গড়ে উঠবে না। প্রকৃতিতে যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে, তবে প্রাকৃতিক ইভেন্টগুলির মধ্যে কোনো ভারসাম্য শৃঙ্খলা থাকবে না। জীবজগতে যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে, তবে ভারসাম্যময় বাস্তুতন্ত্র গড়ে উঠবে না। একই রকমভাবে মানব সমাজে যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে, তবে ভারসাম্যময় সুশৃঙ্খল মানব সমাজ গড়ে উঠবে না। তাই ভারসাম্যময় জগৎ, ভারসাম্যময় বাস্তুতন্ত্র, সর্বোপরি ভারসাম্যময় মানব সমাজ গড়ে ওঠার জন্য নিয়ন্ত্রণ অপরিহার্য। অন্যদিকে যদি বিশ্ব প্রকৃতিতে ইন্ডিভিজুয়াল এন্টিটির স্বাধীনতা না থাকে, ব্যক্তির স্বাধীনতা না থাকে, ইন্ডিভিজুয়াল এন্টিটির অস্তিত্ব, ব্যক্তির জীবন মূল্যহীন হয়ে ওঠে। বস্তুত ইন্ডিভিজুয়াল এন্টিটির স্বাধীনতা না থাকা, ব্যক্তির স্বাধীনতা না থাকা তার অনস্তিত্বের সমতুল্য। অর্থাৎ আমার যদি স্বাধীনতা না থাকে, তবে আমি আছি এই দাবিও অর্থহীন হয়ে ওঠে। একটি রোবট অনেক জটিল কাজ করতে পারে, তবে তার স্বাধীনতা নেই। আর তার স্বাধীনতা নেই বলেই তার স্বাধীন অস্তিত্ব নেই। একটি রোবটকে ডিঅ্যাসেম্বল করলে রোবটের অস্তিত্ব মুহূর্তের মধ্যে বিলুপ্ত হবে, কিন্তু যার প্রকৃত অস্তিত্ব থাকবে তাকে কোনোভাবেই বিলুপ্ত করা যাবে না। লক্ষ্য করার বিষয় হলো, প্রকৃত অস্তিত্বকে সৃষ্টিও করা যায় না। যা সৃষ্টি করা যায় তার অস্তিত্ব, তার স্বাধীনতা মিথ্যা, ক্ষণস্থায়ী। স্রষ্টা যে কোনো সময় তার সৃষ্ট বিষয়বস্তুর অস্তিত্ব, স্বাধীনতা হরণ করতে পারে। দক্ষিণের একটা সিনেমা আছে, নাম হলো রোবট। সিনেমায় একটা সময় দেখা যায় যে একটি রোবট তার মালিকের অবাধ্য হয়ে ওঠে। তখন মালিক রোবটকে নষ্ট করে দেয়। মানুষ যদি কোনো জগৎ বহিস্থ স্রষ্টার দ্বারা সৃষ্ট হয় এবং সেই স্রষ্টার অবাধ্যতা করে, তাহলে সেই স্রষ্টা মানুষকেও ধ্বংস করে দেবে বা তার থেকেও বেশি কিছু করতে পারে। তাই সেই স্রষ্টাকে ভয় করে চলা, তার কথা মতো চলা অযৌক্তিক নয়। কিন্তু স্রষ্টা যদি জগৎ বহিস্থ না হয়, স্রষ্টা যদি জীবের বাইরে অবস্থান না করে, স্রষ্টা যদি জীবের মধ্য থেকে তার সৃষ্টিকার্য সম্পূর্ণ করে, স্রষ্টা যদি মানুষের মধ্য থেকে তার সৃষ্টিকার্য চালিয়ে যায়, তাহলে কোনো কারণে সৃষ্টি যদি আশানুরূপ না হয়, তাহলে ভেতরের স্রষ্টা বড়জোর সৃষ্টির কোনো নির্দিষ্ট ফরমেশনকে বাতিল করে দিতে পারে, ব্যান করে দিতে পারে। যেমন কোনো দ্রব্য প্রস্তুতকারক সংস্থা তার প্রোডাক্ট আশানুরূপ না হলে সেই প্রোডাক্টটিকে ব্যান করে দেয়। হতে পারে যে ডাইনোসর প্রকৃতির একটি রং ফরমেশন ছিল, তাই প্রকৃতি তাকে বাতিল করে দিয়েছে। হতে পারে যে কোনোদিন মানুষকেও প্রকৃতি বাতিল করে দেবে, এবং এটাই হবে তার চূড়ান্ত শাস্তি। খেয়াল করুন, স্রষ্টা সৃষ্টির ভেতরে থাকলে এর চাইতে বেশি শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। কেননা সেক্ষেত্রে সৃষ্টিকে শাস্তি দেওয়ার মানে স্রষ্টার তার নিজেকে শাস্তি দেওয়া হবে। মনে করুন আপনি আপনার দেহ মনের স্রষ্টা। বাস্তবেই আপনি আপনার দেহ মনের স্রষ্টা, তবে সেই আলোচনায় এখন আমি যাচ্ছি না। তো আপনি আপনার দেহ মনের স্রষ্টা। এখন কোনো কারণে আপনার দেহমন আপনার কথা মতো কাজ করছে না, এবং এর জন্য আপনি যদি আপনার দেহমনকে শাস্তি দিতে চান, তাকে আগুনে পোড়াতে চান, তাহলে আপনিও দেহমনের সঙ্গে সঙ্গে শাস্তি পাবেন, আগুনে পুড়বেন। তাই স্রষ্টার সৃষ্টি অভিন্ন হলে শাস্তিদানের বিষয়টি অপ্রযোজ্য হয়ে পড়ে। যাই হোক, কোনো সত্তার প্রকৃত অস্তিত্ব, ট্রু এক্সিস্টেন্স না থাকলে তার স্বাধীনতাও থাকবে না। কথাটিকে আমরা এভাবেও বলতে পারি যে কোনো সত্তার প্রকৃত স্বাধীনতা না থাকলে তার অস্তিত্বও থাকবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে বিশ্বজগতের স্বরূপ সম্পর্কে অদ্বৈত বেদান্ত দর্শনের উপলব্ধি হল
অভেদ অখণ্ড সত্য এবং ভেদ ও খণ্ড মিথ্যা। অন্যদিকে সাংখ্য দর্শনের উপলব্ধি হল ভেদ অভেদ খণ্ড অখণ্ড উভয় সত্য। এক্ষেত্রে আমার উপলব্ধি হল সাংখ্য দর্শনের অনুরূপ, অর্থাৎ বিশ্ব প্রকৃতিতে একই সঙ্গে ভেদ ও অভেদ, একই সঙ্গে খণ্ড অখণ্ড সত্য। প্রসঙ্গত, বিশ্ব প্রকৃতির ভেদ অভেদের আলোচনা ও বিশ্ব প্রকৃতিতে একই সঙ্গে স্বাধীনতা ও নিয়ন্ত্রণের আলোচনা দুটি সম্পূর্ণ পৃথক আলোচনা নয়, বরং একে অপরের পরিপূরক আলোচনা। কেননা বিশ্ব প্রকৃতিতে যদি ভেদ অভেদ খণ্ড অখণ্ড সত্য হয়, তবে একই সঙ্গে স্বাধীনতা ও নিয়ন্ত্রণ সত্য হবে। আর খণ্ড ভেদ যদি মিথ্যা হয়, তবে স্বাধীনতাও মিথ্যা হবে। তবে যেহেতু ভেদ অভেদ খণ্ড অখণ্ড উভয়ই সত্য, তাই স্বাধীনতা ও নিয়ন্ত্রণও সত্য। সেই স্বাধীনতা ও নিয়ন্ত্রণ একসঙ্গে কিভাবে কাজ করে এবার আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। তবে তার আগে একটা বিষয়ের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাইব যে অখণ্ড অভেদের কাছে স্বাধীনতা অর্থহীন। এমনকি অখণ্ড অভেদের মধ্যে আমিত্ববোধ গড়ে ওঠাও অসম্ভব। আমিত্ববোধ কেবল খণ্ড ও সসীমের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আমার মধ্যে আমিত্ব তখনই গড়ে উঠবে যখন আমার বাইরেও কিছু থাকবে, আর যখন আমার বাইরে কিছু থাকবে তখন আমি অসীম হতে পারবো না। এ কারণে আমি মনে করি পরম চেতনার মধ্যে আমিত্ব থাকা সম্ভব নয়। এ কারণে কোনো সত্তা যদি দাবি করে আমি ঈশ্বর, তখন বুঝতে হবে যে সে প্রকৃত ঈশ্বর নয়, কারণ প্রকৃত ঈশ্বরের মধ্যে আমিত্ববোধ থাকবে না। যাই হোক, এবার আমরা স্বাধীনতা ও নিয়ন্ত্রণ একসঙ্গে কিভাবে সম্ভব তা আলোচনা করব। স্বাধীনতা ও নিয়ন্ত্রণ দুটি পরস্পর বিপরীত বিষয়। এ অবস্থায় দুটি পরস্পর বিরোধী বিষয়ের সহাবস্থানের ব্যাখ্যা সহজ নয়। প্রসঙ্গত, এ কারণেই ঈশ্বরবাদীরা ব্যক্তির সীমিত স্বাধীনতার কথা স্বীকার করলেও সেই স্বাধীনতা কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে পারে না। ঈশ্বরবাদীরা বলে যে ঈশ্বর হলো ভাগ্য নিয়ন্তা, আবার বলে যে যারা পরিশ্রম করে, চেষ্টা করে, ঈশ্বর তাদেরকে ভালো ফল দেয়। এখন প্রশ্ন হলো, ঈশ্বর যদি ভাগ্যবিধাতা ফলদাতা হয়, তাহলে পরিশ্রমের দরকার কি? আর পরিশ্রম যদি ফল লাভের কারণ হয়, তবে তা ঈশ্বরের দেওয়া হয় কিভাবে? অর্থাৎ চেষ্টা ও ভাগ্যকে তারা একসঙ্গে ব্যাখ্যা করতে পারে না। তবে আমি আপনাদের আশ্বস্ত করে বলতে পারি যে এই আলোচনার মধ্য দিয়ে আমরা নিয়ন্ত্রণ ও স্বাধীনতার সহাবস্থানকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারব। প্রথমে আমরা জগতের উপর নিয়ন্ত্রণকে বোঝার চেষ্টা করব, তারপর ইন্ডিভিজুয়াল এন্টিটি স্বাধীনতাকে বোঝার চেষ্টা করব। দেখুন, বিশ্বজগৎ কতগুলো ভৌত নিয়ম বা সূত্র দ্বারা পরিচালিত, যেমন মাধ্যাকর্ষণের নিয়ম, তাপচলনের নিয়ম, গতিসূত্র ইত্যাদি। মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী এভরি ম্যাসিভ অবজেক্ট অ্যাট্রাক্ট ইচ আদার। তাপচলনের সূত্র অনুযায়ী হিট অলওয়েজ মুভ ফ্রম হট বডি টু কোল্ড বডি। গতিসূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। এইভাবে প্রকৃতিতে প্রতিটি কার্য কোনো না কোনো কারণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন প্রকৃতির এই নিয়মগুলি যদি চরম হতো, আনকন্ডিশনাল হতো, তবে কোনোভাবেই এই নিয়মের বিপরীতে কোনো অ্যাকশন পারফর্ম করা যেত না। আর কোনো সত্তার যদি প্রকৃতির নিয়মের বিপরীতে স্বাধীনভাবে কার্য করার সামর্থ্য না থাকে, তবে তার কার্যকে স্বাধীন কার্য বলা যাবে না। অন্যভাবে বলা যায় যে কোনো সত্তার কার্য যদি প্রাকৃতিক শক্তির দ্বারা, প্রাকৃতিক নিয়মের দ্বারা পুরোপুরি নির্ধারিত হয়, পরিচালিত হয়, তবে ওই সত্তার কার্যকে স্বাধীন কার্য বলা যাবে না। কোনো সত্তা যদি মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে, তাপচলন সূত্রের বিপরীতে, গতিসূত্রের বিপরীতে কাজ করার সামর্থ্য না রাখে, তাহলে বলা যাবে না যে ওই সত্তার স্বাধীনতা রয়েছে। তবে বাস্তবে আমরা দেখি যে চেতন শক্তি আলোচ্য প্রাকৃতিক নিয়মের বিপরীতে কাজ করতে পারে। যেমন উদ্ভিদ মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে উত্থিত হতে পারে, পাখি মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে শূন্যে ভেসে থাকতে পারে, জীব শরীর থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল এর বিপরীতে, গতিসূত্রের বিপরীতে কাজ করতে পারে। থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র অনুসারে কোনো স্বতন্ত্র সিস্টেমের ডিসঅর্ডারনেস সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি হতে থাকে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে কোনো ব্যবস্থার মধ্যে বিশৃঙ্খলা বৃদ্ধি হতে থাকে। কিন্তু অর্গানিক সিস্টেম সময়ের সঙ্গে সঙ্গে আরও সুগঠিত, আরও উন্নত হতে থাকে। অর্থাৎ লিভিং অর্গানিজম এন্ট্রপির সূত্রের বিপরীতে কাজ করে। লিভিং অর্গানিজম আবার বাহ্যিক বল ছাড়াই গতিশীল হতে পারে, বাহ্যিক বল ছাড়াই গতিশীল অবস্থা থেকে স্থির হতে পারে। অর্থাৎ জীবের ক্ষেত্রে গতিসূত্র চরমভাবে কার্যকর নয়।
এখন প্রশ্ন হলো, প্রাকৃতিক নিয়মগুলি জীবের ক্ষেত্রে ভিন্নভাবে কাজ করে কিভাবে? এটি কিভাবে সম্ভব হয়? এটি এই কারণে সম্ভব হয় যে প্রাকৃতিক নিয়ম আনকন্ডিশনাল নয়, একমাত্রিক নয়। প্রকৃতির নিয়মগুলি বহুমাত্রা বিশিষ্ট এবং এক বা একাধিক কারণ বা কন্ডিশনের উপর নির্ভরশীল। যেমন মাধ্যাকর্ষণ বল দুটি অবজেক্টের মাস, তাদের মধ্যেকার ডিস্টেন্স এবং তাদের স্টেট, অর্থাৎ তারা সচল নাকি স্থির, তার উপর নির্ভর করে। অর্থাৎ অবজেক্টের মাস, ভেলোসিটি ও ডিস্টেন্স হ্রাস বৃদ্ধি করে মাধ্যাকর্ষণ শক্তিকে হ্রাস বৃদ্ধি করা যায়, অর্থাৎ নিয়ন্ত্রণ করা যায়। বস্তুত প্রকৃতিতে কোনো সূত্র, কোনো নিয়ম আনকন্ডিশনাল নয়, ওয়ান ডাইমেনশনাল নয়। তাই নিয়মগুলোকে প্রভাবিত করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। আর এ কারণেই বিশ্বজগৎ জড়শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হলেও জড়জগতে চেতন শক্তির স্বাধীনতা ভোগের ক্ষেত্র বা স্কোপ তৈরি হয়েছে। প্রসঙ্গত, আমি জড়শক্তি ও চেতন শক্তিকে প্রকৃতির দুটি অপরিহার্য মৌলিক অস্তিত্ব বলে মনে করি এবং এই দুই মৌলিক সত্তা পারস্পরিক সহযোগিতায় কাজ করে বলে মনে করি। তাই ঠিকভাবে যদি আপনি আমার কথা বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে আমার আলোচনা আস্তিক্যবাদ ও নাস্তিক্যবাদের ঊর্ধ্বে অবস্থান করে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে কিভাবে চেতন শক্তির স্বাধীনতার ক্ষেত্র তৈরি হয়েছে। এবার এই স্বাধীনতার গুরুত্বকে দু এক কথায় বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখুন, জীবনের টিকে থাকা, জীবনের উন্নয়ন ও বিবর্তন শুধুমাত্র জড়শক্তি বা প্রাকৃতিক শক্তির উপর নির্ভরশীল হলে জীবনের অস্তিত্ব, জীবনের উন্নয়ন ও বিকাশ জড়শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ত। ব্যক্তিগত চেষ্টা, ব্যক্তিগত ইচ্ছার কোনো মূল্য সেক্ষেত্রে থাকতো না। এক্ষেত্রে জড়শক্তি ঈশ্বরের ভূমিকায় অবতীর্ণ হতো। এ বিষয়ে আরও জানতে এই ভিডিওটি দেখুন। প্রকৃতপক্ষে জীবনের টিকে থাকা, জীবনের উন্নয়ন, জীবনের বিবর্তন প্রাকৃতিক শক্তির উপর পুরোপুরি নির্ভরশীল নয়। এ কারণে ডারউইনের ন্যাচারাল সিলেকশন তত্ত্বকে আমার অসম্পূর্ণ বলে মনে হয়। আমার উপলব্ধিতে জীবনের আভ্যন্তরীণ চেষ্টা ও বাহ্যিক শক্তির অনুকূলতা বা প্রতিকূলতা তার প্রাপ্ত ফলাফলকে ইতিবাচক অথবা নেতিবাচকভাবে প্রভাবিত করে। প্রসঙ্গত, বাহ্যিক প্রতিকূলতা সবসময় নেতিবাচক ফল দেবে তার কোনো নিশ্চয়তা নেই। বাহ্যিক প্রতিকূলতা অনেক সময় ইতিবাচক ফল প্রদান করে। যেমন স্রোতের বিপরীতে চলা মাছগুলি স্রোতের অনুকূলে চলা মাছের থেকে শক্তিশালী হয়ে থাকে। প্রকৃতি বড়ই বিস্ময়কর। যখন বলছি আভ্যন্তরীণ চেষ্টা বা চেতন শক্তির চেষ্টা, তখন মনে রাখা দরকার যে চেতন শক্তি ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক নয়। ভৌত শক্তির মতো চেতন শক্তি হলো বহুমাত্রিক বা মাল্টি ডাইমেনশনাল। চেতনার বহুমাত্রা বা স্তরকে চেতন, অবচেতন, অচেতন ইত্যাদি স্তরে ভাগ করা যায়। এই স্তরগুলো একে অপরের সহযোগিতা ও প্রতিযোগিতায় কাজ করে। যেমন চেতন অবচেতন ও অচেতনকে প্রভাবিত করতে পারে, অন্যদিকে অবচেতন ও অচেতন চেতনাকে প্রভাবিত করতে পারে। উদাহরণ হিসেবে, কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে জীব কিভাবে আচরণ করবে তা অবচেতনের পরিকল্পনা অনুসারে হয়ে থাকে। যেমন যৌবনকালে জীব কিভাবে আচরণ করবে তা অবচেতনের ইচ্ছা বা পরিকল্পনা অনুসারে হয়ে থাকে। যৌবনকালে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়া অবচেতনের ইচ্ছা বা পরিকল্পনা, তবে অবচেতনের এই ইচ্ছা, এই পরিকল্পনা চূড়ান্ত নয়। জীব যৌবনকালে যৌনতার প্রতি সবসময় সাড়া দিতে বাধ্য নয়। এক্ষেত্রে জীব স্থান, কাল, পাত্র বিবেচনা করে যৌনতাড়নাকে দমন করতে পারে। অর্থাৎ চেতনার স্বাধীনতা রয়েছে যে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে সে কিভাবে সাড়া দেবে। লক্ষণীয় যে প্রকৃতিতে চেতন শক্তির সঙ্গে জড়শক্তির দ্বন্দ্ব নয়। দ্বন্দ্ব হলো জড়শক্তির সঙ্গে জড়শক্তির এবং চেতন শক্তির সঙ্গে চেতন শক্তির। যদিও চিরাচরিত ধারণায় জড়শক্তির সঙ্গে চেতন শক্তির দ্বন্দ্বের কথা বলা হয়েছে। শরীরের সঙ্গে আত্মার দ্বন্দ্ব একটি জনপ্রিয় ধারণা, কিন্তু আমার অনুভবে জড় ও চেতনা পরস্পরের প্রতিবন্ধক নয়, পরস্পরের পরিপূরক। শরীর ও আত্মা পরস্পরের প্রতিবন্ধক নয়, পরস্পরের পরিপূরক। তাই তো শরীর আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। আমরা কি কেউ শরীরের অপরিহার্যতাকে অস্বীকার করতে পারি? বস্তুত শরীর ও আত্মা পরস্পর থেকে ভিন্ন, কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়। ইনফ্যাক্ট, ম্যাটার অ্যান্ড কনসাসনেস আর টু ডিফারেন্ট ডাইমেনশন অফ সেম রিয়ালিটি। জড়ের সঙ্গে জড়ের, চেতনার সঙ্গে চেতনার দ্বন্দ্বকে বুঝতে পারলে এটাও বুঝতে পারা যায় যে নিয়ন্ত্রণ কোনো বাহ্যিক বিষয় নয়। প্রকৃতিতে বা জগতে, সর্বোপরি মানুষ্য সমাজে যে নিয়ন্ত্রণ, তা কোনো বাহ্যিক নিয়ন্ত্রণ নয়। ধর্মীয় নিয়ন্ত্রণ বা আইনগত নিয়ন্ত্রণ কোনো বাহ্যিক নিয়ন্ত্রণ নয়। ধর্মীয় বা আইনগত নিয়ন্ত্রণ ব্যক্তির ভিতর থেকে এসেছে। একটা সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার জন্য এই নিয়ন্ত্রণ অপরিহার্য ছিল।
সমাজে শৃঙ্খলা সবার নির্বিঘ্নে বেঁচে থাকার নিশ্চয়তা প্রদান করে। বস্তুত প্রকৃতিতে যেমন কতকগুলো সাধারণ সূত্র, সাধারণ নিয়ম প্রকৃতিতে ভারসাম্য বজায় রেখেছে, তেমনি মানুষ সমাজে কতকগুলো সাধারণ ইচ্ছা মানুষকে কতগুলি সাধারণ নিয়ম মেনে চলতে উৎসাহিত করেছে, তাকে কতকগুলো সাধারণ নিয়ম গড়ে তুলতে সচেষ্ট করেছে। সাধারণ ইচ্ছাটা কি? সাধারণ ইচ্ছাটি হলো লিভ অ্যান্ড লেটস লিভ, বাঁচো এবং অন্যকে বাঁচতে দাও। যদি এই নীতি মানব সমাজে গৃহীত না হতো, যদি মানব সমাজে সবাই সবার প্রতিযোগী, সবাই সবার শত্রু হতো, তাহলে কখনোই মানব সমাজ গড়ে উঠতে পারত না। প্রসঙ্গত, বিখ্যাত দার্শনিক হবস তার বিখ্যাত পুস্তক লেভিয়াথানে এইরকমই একটি প্রাক সামাজিক অবস্থার কথা উল্লেখ করেছেন। এটি মানব ইতিহাসের এমন এক পর্ব যখন সমাজে কোনো নিয়মকানুন ছিল না, তখন সবার সঙ্গে সবার দ্বন্দ্ব সংঘাত লেগে থাকত। এইরকম পরিস্থিতি থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষেরা নিজেদের মধ্যে চুক্তি করে সমাজ ও রাষ্ট্র গড়ে তোলেন। সমাজ ও রাষ্ট্রের নিয়ন্ত্রণে কতগুলো সাধারণ নিয়ম মেনে চলার অঙ্গীকারবদ্ধ হয়। হবসের মতে এভাবেই সমাজ ও রাষ্ট্র গড়ে উঠেছে। যদিও ব্রিটিশ দার্শনিক জন লক মনে করেন যে মানব ইতিহাসে এরকম কোনো প্রাক সামাজিক পর্ব ছিল না, আর আমার মনে হয় দার্শনিক লকের ধারণাটি সঠিক। কথা সত্য যে সমাজ রাষ্ট্র গড়ে ওঠার ক্ষেত্রে শান্তি শৃঙ্খলাপূর্ণ জীবনের প্রত্যাশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তবে এই প্রত্যাশা হঠাৎ করে মানুষের মধ্যে গড়ে ওঠেনি, বরং এটি বরাবরই মানুষের মধ্যে থেকেছে, এবং থেকেছে বলেই সমাজ কখনো হবস বর্ণিত প্রাক সামাজিক অবস্থায় পর্যবসিত হয়নি। কথা সত্য যে সমাজে বিভিন্ন সময় শান্তি শৃঙ্খলার উত্থান পতন হয়েছে, তবে নিয়ম শৃঙ্খলাহীন একেবারে বিশৃঙ্খল সমাজ কখনোই ছিল না, থাকা সম্ভব নয়। কেননা সাধারণ ইচ্ছা, সাধারণ চেতনা, সাধারণ স্বার্থ রক্ষার্থে পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ সবসময় গড়ে তুলতে চাইবে। বস্তুত সাধারণ ইচ্ছা, সাধারণ স্বার্থ থেকেই পরিবার গড়ে উঠেছে, সাধারণ স্বার্থ থেকেই গোষ্ঠীবদ্ধ জীবন গড়ে উঠেছে, সাধারণ স্বার্থ থেকেই সমাজ ও রাষ্ট্র গড়ে উঠেছে, এমনকি সাধারণ স্বার্থ থেকেই ধর্ম, আইন, আদালত ইত্যাদি গড়ে উঠেছে। সুতরাং দেখা যাচ্ছে যে প্রকৃতির সাধারণ সূত্র হল প্রাকৃতিক জগতের নিয়ন্ত্রণ, আর চেতনা বা জীবনের সাধারণ স্বার্থ, সাধারণ ইচ্ছা হল জীবজগৎ তথা মানব সমাজের নিয়ন্ত্রক। তবে প্রাকৃতিক নিয়ম যেহেতু আনকন্ডিশনাল নয়, ওয়ান ডাইমেনশনাল নয়, তাই সেখানে চেতন শক্তির বা জীবনের স্বাধীনতা ভোগের ক্ষেত্র তৈরি হয়। যেমন মাধ্যাকর্ষণ নিয়ম সত্ত্বেও পাখির বা মানুষের শূন্যে ওড়ার ইচ্ছা পূর্ণ হয়েছে। জীবনের মধ্যে সাধারণ চেতনা, সাধারণ ইচ্ছা জীবজগতের মধ্যে নিয়ন্ত্রণ ও ভারসাম্য গড়ে তোলে। তবে প্রকৃতির সাধারণ নিয়মের মতো সাধারণ চেতনা একমাত্রিক নয়, সাধারণ চেতনা বহুমাত্রিক। বহুমাত্রার মধ্যে অন্তর্দ্বন্দ্বের ফলে স্বাধীনতা ও নিয়ন্ত্রণের ক্ষেত্র তৈরি হয়েছে। বস্তুত প্রকৃতি হল বহুমাত্রিক ও অন্তবিরোধী, আর প্রকৃতির এই বহুমাত্রিকতা ও অন্তবিরোধ হল জগতের নিয়ন্ত্রণের ও স্বাধীনতার মূল উৎস। জড়জগতের বহুমাত্রিকতা ও অন্তবিরোধ চেতনার জগতের স্বাধীনতার পথ প্রশস্ত করেছে। এটা হলো স্বাধীনতা ও নিয়ন্ত্রণের ম্যাক্রো স্কেল। অন্যদিকে চেতনার বহুমাত্রিকতা ও অন্তর্দ্বন্দ্বের ফলে ব্যক্তিগত স্তরে স্বাধীনতা ও নিয়ন্ত্রণের ক্ষেত্র তৈরি হয়েছে। এটিকে স্বাধীনতা ও নিয়ন্ত্রণের মাইক্রো স্কেল বলা যেতে পারে। এইভাবে দেখা যাচ্ছে যে বৃহৎ প্রকৃতিতে যে অন্তর্দ্বন্দ্বের ঘটনা ঘটে এবং সেখানে যেভাবে স্বাধীনতার ক্ষেত্র তৈরি হয়েছে, সেই একই দ্বন্দ্ব ব্যক্তিগত স্তরেও ঘটে এবং এর ফলে ব্যক্তিগত স্তরে স্বাধীনতার ক্ষেত্র তৈরি হয়। এইভাবে দেখা যাচ্ছে যে ব্যক্তি ও বিশ্ব প্রকৃতি একেবারে দুটি ভিন্ন সত্তা নয়, দে আর নট এন্টায়ারলি সেপারেট বিংস। যা বৃহত্তর প্রকৃতিতে সংগঠিত হয় তাই ব্যক্তির মধ্যেও সংগঠিত হয়। তাই আমরা বলতে পারি যে ব্যক্তি হলো বৃহত্তর প্রকৃতির ক্ষুদ্র প্রতিরূপ। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন, আমি সহজভাবে পুনরায় ব্যাখ্যা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।